এসএসসি 2028 ব্যাচ, মানে যারা এবছর, মানে এবছর বলতে এবছর যারা নবম শ্রেণীতে উঠছে, মানে বছর তো কেবল শুরু, নিউ 9 বলা যায়। 2025 সাল যেটা গত হয়ে গেল কয়েকদিন আগে, ওই বছর যারা অষ্টম শ্রেণী পাশ করছে তারা 2028 সালে আপনারা দাখিল পরীক্ষা অথবা এসএসসি পরীক্ষা দিবেন বিভিন্ন বিভাগ থেকে। কেউ সায়েন্স থেকে দিবেন, কেউ কমার্স থেকে দিবেন, কেউ আর্টস থেকে দিবেন। এখন আমাকে বলা হয়েছিল যে আপনি উচ্চতর গণিতের উপর একটা ক্লাস দিলে, মানে একটা না, আমাকে কয়েকটা ক্লাস দেন আর কি। আমাদের দু একটা ক্লাস আমরা করি, করে দেখি যে আসলে আমরা বুঝতে পারি কি না, এরকম আমাকে অনেকজনে বলছিল। তো সেই ধারাবাহিকতা কিন্তু শুধু হায়ার ম্যাথ না, ফিজিক্সের কথা আমাকে বলছিল যে ফিজিক্স একটু নেন। ফিজিক্স দিচ্ছি, তারপর কেমিস্ট্রি দিব সামনে। ফিজিক্স অলরেডি আমি 2টা ক্লাস দিচ্ছি, ওই 2টা ক্লাস আপনারা করবেন। আর হচ্ছে আমাদের যে এই উচ্চতর গণিতের উপর অলরেডি 2টা ক্লাস আমাদের হয়েছে। আর আজকের ক্লাসটাই হচ্ছে আমাদের লাস্ট। এটা হচ্ছে আমাদের 3 নম্বর লেকচার। 3 নম্বর লেকচার বলতে এই যে এই সিরিজটা, যে আসলে কতটুকু বুঝতে পারেন এটা একটু ধারণা দেওয়া। আমি উচ্চতর গণিতের যে 2য় অধ্যায়, যেটা অনেকেই ভয় পায়, অনেকেই মনে করে যে আসলে হ্যাঁ এত কঠিন একটা অধ্যায়, এটা কিভাবে পড়বো, এরকম অনেকজন একটু ভয় পায়। তো সেই বীজগাণিতিক রাশির উপর একটা নিচ্ছি। এরপর হচ্ছে একটু সহজই আছে তুলনামূলক ভাবে, দ্বিপদী বিস্তৃতি নামে একটা অধ্যায় আছে, 10ম অধ্যায়, ওই অধ্যায়ের উপর একটা নিচ্ছি। আর হচ্ছে আজকে খুবই খুবই ভীতিকর, সবাই যেটাকে সব থেকে কঠিন অধ্যায় মনে করে, ত্রিকোণমিতি 8.3। আজকে হচ্ছে 8.12 বোঝাবো না, 8.12 মোটামুটি সহজ আছে, কিন্তু অনেকজনই মনে করে যে 8.3 না জানি কত কঠিন, এটা আমাদের দ্বারা শেখা সম্ভব না। তো আজকে সেই 8.3-এর উপর আমি ক্লাস নেব। সম্পূর্ণ অধ্যায় দেখি কতটুকু শেষ করা যায়। খুব ছোট্ট একটা অধ্যায়, 8.3 খুব বেশি ম্যাথস নাই বা খুব বেশি বেসিক নাই, তারপরেও কেন জানি স্টুডেন্টরা শুধু এই অধ্যায়টারই ভয় পায়। আমি জিনিসটা বুঝি না। যাই হোক, যখন আমি পড়াশোনা করতাম, মানে যখন আমি দাখিল সিরিজে পড়তাম, আমি তো আবার মাদ্রাসা বোর্ডে রেখে বলা হয় দাখিল। আর স্কুলের যে সাধারণ বোর্ডগুলো আছে ওইগুলাকে বলা হয় এসএসসি। আমি দাখিলের যে পরীক্ষাটা দিছিলাম ওই টাইমে আমি হায়ার ম্যাথ পড়তে গেলে আমার এই অধ্যায়টা খুব খারাপ লাগতো। হ্যাঁ, কি কারণে অধ্যায়টা বই দিচ্ছে, এটা কি আসলে মানুষের দ্বারা পড়া সম্ভব? আমাদের ব্যাচে যে কয়জন হায়ার ম্যাথের স্টুডেন্ট ছিল, কেউ আসলে এই অধ্যায়টা পারতো না। যাই হোক, সেই অধ্যায়টাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম, যে এই অধ্যায়টাই হতেছে সব থেকে কঠিন অধ্যায়। এই অধ্যায়টা যে পারবে সে অন্যান্য যে কোনো অধ্যায়, মানে হায়ার ম্যাথের যে কোনো অধ্যায় তারা পারবে। তো আজকে হচ্ছে আমি সব থেকে কঠিন এই অধ্যায়টা আমি আপনাদের জন্য নিয়ে আসলাম। আজকে হচ্ছে আমরা এই অধ্যায়টা নিয়ে হালকা একটু আলোচনা করব। আর যখন আমাদের বিভিন্ন থাকবে, যখন আমাদের বিভিন্ন গ্রুপে যখন আপনারা অ্যাড হবেন, আপনাদেরকে বলতেছি যে আমাদের গ্রুপগুলোতে অ্যাড হন। গ্রুপে আপনাদের বিভিন্ন ক্লাস লিঙ্ক দেওয়া হয়, বিভিন্ন পরীক্ষার লিঙ্ক, আরও আদার্স অনেক কিছু। আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, এসএসসি 28 ব্যাচের জন্য একটা আছে, 27 ব্যাচের জন্য আছে, 26 ব্যাচ, এবং এইচএসসি 26 এবং 27 ব্যাচ উভয় ব্যাচের জন্য আমাদের আছে। তো আমাদের 8.3 পড়ার জন্য আমাদের চতুর্ভাগ সম্পর্কে আইডিয়া নিতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এটা আমরা জানি হলো এক্স অক্ষ, আর এটা জানি হলো ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ মিলে একটা প্লাস তৈরি করে, প্লাসের এই অংশটাকে বলা হয় প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, আর এটা চতুর্থ চতুর্ভাগ। এই চারটা চতুর্ভাগের মধ্যে আসলে যেহেতু অধ্যায়টা 8.3, 8.1 এবং 8.2 এর যদি আমি একবারে
একবারে যদি আমি বেসিক না জানি সেক্ষেত্রে কিন্তু আসলে সম্ভব হবে না। তো আমরা এতটুকু আমরা একটু আইডেন্টিফাই করব যে একটা ভগ্নাংশ যোগ আকারে দেওয়া আছে, যেমন এখানে এরকম দেওয়া থাকতে পারে, আমাকে একটা ভগ্নাংশ দেওয়া থাকবে, ওইটাকে আমাদের পাই বাই 2 অথবা পাই দ্বারা আমাকে ভাঙাইতে হবে। এই যে বিষয়টা, এটাই অনেকজনে ভয় পাবেন যে হায় হায়, মানে দুইটা ভগ্নাংশের যোগ আকারে দেওয়া আছে। যেমন আমি যদি বলি ওয়ানকে দুইটা ভগ্নাংশের যোগ আকারে লেখো, তাহলে আপনারা কিভাবে লিখবেন? অবশ্যই লিখবেন যে হাফ প্লাস হাফ, হাফ এবং হাফ যোগ করলে আমাদের 1 মিলবে। আবার আপনাকে যদি বলি যে 3 দিলাম, 3, এই 3 কে আপনি লিখেন, 3 কে লিখবেন আপনি 3/2 প্লাস 3/2, এইভাবে আপনি লিখবেন। তাহলে দেখেন একটা সাধারণ একটা জিনিস দেওয়া থাকবে, ওটা ভগ্নাংশ দেওয়া থাকতে পারে বা কোনো একটা সংখ্যাও থাকতে পারে, পাই সংক্রান্ত একটা কিছু দেওয়া থাকবে, সেটাকে ভাঙায়া আপনার দুইটা ভগ্নাংশের রূপ দিতে হবে। যাই হোক, আমাদের যে 8.1 এবং 8.2 এর যে বেসিক আলোচনাটুকু আমাদের লাগবে, সেটা হচ্ছে আমাদের একটা কোণ দিবে তারা, একটা কোণ। এটা তো আমাদের ত্রিকোণমিতিতে আমাদের কোণ একদম -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, মানে আমাদের অসংখ্য কোণ আছে। যেমন আমরা যদি জ্যামিতির ক্ষেত্রে যদি চিন্তা করি, জ্যামিতির ক্ষেত্রে হবে আমাদের 0 ডিগ্রি থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত, 0 থেকে 360, এই রেঞ্জের মধ্যে থাকলে সেটাকে বলবো আমরা হচ্ছে জ্যামিতিক কোণ। আর এই রেঞ্জ যদি আমাদের অতিক্রম করে, সাপোজ 360 ডিগ্রি পর্যন্ত তো থাকবে, এবং 400 ডিগ্রি দিলাম, তাহলে এটা কোন ধরনের কোণ হবে? এই রেঞ্জটা কিন্তু অতিক্রম করে ফেলছে, সেক্ষেত্রে এটা হবে আমাদের ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ আমাদের শুধু 400 না, 400 কোটিও হতে পারে, 400 কোটি, তাহলে এরা একটা কোণ হতে পারে ত্রিকোণমিতির ক্ষেত্রে। ত্রিকোণমিতির ক্ষেত্রে যে কোনো একটা সংখ্যায় আমাদের একটা কোণ হতে পারে। এবং আমাদের বুঝতে হবে যে এই যে আমার যে কোণের দিক না কেন, আমাকে যে কোণটা দিবে দিয়ে তো অবশ্যই তারা এই জিনিসটাই চাইবে যে এই কোণটা কোন চতুর্ভাগে অবস্থিত। আপনাকে একটা কোণ দিবে, একটা কোণ দিয়ে আপনাকে বলবে যে এটা কোন চতুর্ভাগে অবস্থিত। এখন ওইখানে যে ভাঙানোর বিষয়টা অতটুকু আপনার আমি দিতেছি না, আপনি শুধু যখন ভাঙায় আপনি যে এরকম পাবেন n ইন্টু 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এই আকারে আপনি ভাঙাবেন 90 ডিগ্রি। আচ্ছা, আপনারা পাই এর মান জানেন হচ্ছে পাই, পাই এর মান আপনারা জানেন হচ্ছে 3.1416, হয়তো ক্লাস 8 আপনারা কিছু হলেও পড়ছেন, জানেন। তো পাই এর মান যে শুধু এই 3.1416 বিষয়টা এমন না, পাই এর আমাদের আরেকটা মান আছে, সেটা হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি, এটাকেও পায়ের একটা মান বলা হয়। আমাদের যখন ডিগ্রির হিসাবগুলো করা হয় তখন আমাদের এই পায়ের মানটা 180 ডিগ্রি ধরে করা হয়। তাহলে 180 ডিগ্রি থেকে আমাদের যদি 90 ডিগ্রি যদি পাইতে চাই, আচ্ছা 180 ডিগ্রি মানে হচ্ছে পাই, তাহলে আমি যদি উভয় পক্ষে যদি 2 দ্বারা ভাগ করি, এর পাশে 90 ডিগ্রি, এর পাশে পাই ভাগ 2, ওই পাশে আমি 2 দ্বারা ভাগ করছি। তাহলে আপনারা দেখেন যে আমাদের যে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রিকে লেখা যায় পাই ভাগ 2, 90 ডিগ্রিকে লেখা যায় পাই ভাগ 2। এরকম আমাদের 30 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রিকে লেখা যাবে পাই বাই 6, তারপর হচ্ছে 60 ডিগ্রিকে লেখা যাবে পাই ভাগ 3, তারপর হচ্ছে 120 ডিগ্রি 2 পাই ভাগ 3, এরকম বিভিন্ন কোণ দিয়ে আমাদের লেখা যাবে। 45 ডিগ্রি পাই ভাগ 4 লেখা যাবে। এটা যেখানে আপনি এখানে পায়ের মান আপনি 180 বসাবেন, পায়ের মান তো 180,
ওই 180-কে 3 দ্বারা ভাগ করেন, দেখেন 60 ডিগ্রি আসবে। এখানে আপনি পায়ের মান 180 ডিগ্রি বসান, 180-কে আপনি 2 দ্বারা গুণ করলে হয় 360, 360-কে আপনি 3 দ্বারা ভাগ করেন 120 আসবে। তো যাই হোক, এরকম আপনার বিভিন্ন কোণ, এগুলাকে বলা হয় রেডিয়ান কোণ, আর এগুলাকে বলা হয় ডিগ্রি কোণ। এই রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে আপনার এগুলা সম্পর্ক স্থাপন, এই বিষয়গুলো আপনার একটু ধারণা থাকতে হবে। যে আসলে আমরা এখানে 90 ইউজ করব না, আমরা ইউজ করব π/2। আমরা 30 ইউজ করব না, আমরা π/6 ইউজ করব। আমরা 120 ডিগ্রি ইউজ করব না, আমরা 2π/3 ইউজ করব। বোঝা গেল বিষয়টা? তো এরকম আমরা কেন ইউজ করব? কারণ এটা আমাদের একটু সুবিধা হবে। এইভাবে যদি আমরা মানগুলো বসাইয়া হিসাব করি, সেক্ষেত্রে আমাদের একটু কি হবে, আমাদের সহজ হবে। তো যাই হোক, একটু সহজ আমাদের হতেই হবে। আমাদের যদি একটু সহজ হয়, যেভাবে সহজ হয় আমাদের সেভাবে কাজ করতে হবে। এখন আসেন, আমাদের ত্রিকোণমিতি, আসলে ত্রিকোণমিতির সাথে আপনারা একদমই নতুন, একদম একটা আর কি, এর আগে কোনোদিন আপনারা এই অষ্টম শ্রেণীতে ত্রিকোণমিতি পড়েন নাই। আপনারা যে ত্রিকোণমিতির যে 6টা অনুপাত আছে, সেই অনুপাত সম্পর্কে আপনারা জানেন না, সেই অনুপাত সম্পর্কে আপনারা জানেন না। আপনাদের জেনারেল ম্যাথে ত্রিকোণমিতি আছে, ওইখানে আপনারা পড়বেন। এরপরে যখন আপনারা এই অধ্যায়টা পড়বেন, এই অষ্টম অধ্যায়, তখন আপনারা এই অধ্যায়টা খুব ভালোভাবে বুঝবেন। আগে হইতাছে জেনারেল ম্যাথের যে ওই টপিকটা, ওইটা আপনাদের পড়ে আসতে হবে। তো ওই টপিকের উপর কিন্তু আমার অলরেডি একটা ক্লাস নেওয়া আছে। আপনাদের জেনারেল ম্যাথের যে ত্রিকোণমিতি, ওই ত্রিকোণমিতির উপর আমার একটা ক্লাস নেওয়া আছে, একদম বেসিক ক্লাস। ওই ক্লাসটা আপনারা করে আসলে আপনাদের মোটামুটি অনেকটুকুই বুঝতে পারবেন আর কি। ওই ওই ক্লাসে আমাদের কোনো ম্যাথ করানো হয় নাই, ত্রিকোণমিতির যত বেসিক লাগে আর কি, মানে ওই অধ্যায়ের জন্য, ওই অধ্যায়ের জন্য যতটুকু বেসিক লাগে অতটুকু পড়ানো হয়েছে। আশা করি ওই ক্লাসটা আগে আপনারা করে আসবেন। করে আসলে তাহলে একটু ধরা যায় যে হ্যাঁ, আপনারা আসলে একটু বুঝতে পারবেন। তো আমাদের যে 6টা অনুপাত, 6টা অনুপাত কি কি ছিল আমাদের? একটা হইতাছে সাইন, সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট, এগুলা। তাহলে আপনাকে একটা কোণ দিবে, একটা কোণ দিয়ে, একটা কোণ, আমার কোণ চতুর্ভাগে অবস্থিত, সেটা আমি ম্যাথ করানোর সময় দু একটা ম্যাথ করাই সেখানে দেখাবো। একটা কোণ, থিটা বলতে একটা কোণকে নির্দেশ করা হয়। এই চিহ্নের নাম, যে অনুপাতের সাথে যে চিহ্নটা আমি দিছি, এই চিহ্নটার নাম হচ্ছে থিটা। এই চিহ্নটার নাম হচ্ছে থিটা। এই থিটা দ্বারা আমার একটা কোণ নির্দেশ করে। এখানে এই থিটার মান আমার 30 ডিগ্রি, 60 ডিগ্রি, অথবা ওই যে বললাম π/6, π/4, π/3, ওই সমস্ত বিষয়গুলো আমার এখানে থিটার মান হতে পারে, যে কোনোটাই হতে পারে। তাহলে ত্রিকোণমিতিক কোণ তো আমাদের বললাম 400 কোটিও হতে পারে। থিটার মান আমার 400 কোটিও হতে পারে। থিটার মান আমাদের যে কোনো ডিগ্রি হতে পারে, পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এখন সেই কোণটা আমাদের কোন চতুর্ভাগে অবস্থিত? যদি আমাদের তৃতীয় চতুর্ভাগে অবস্থিত হয়, কথা কথা, ওই কোণটা আমাদের তৃতীয় চতুর্ভাগে অবস্থিত, সেই কোণের যদি আমি কট নেই, কট, তৃতীয় চতুর্ভাগের একটা কোণ হচ্ছে আমাদের 240 ডিগ্রি। 200 কত ডিগ্রি? 240 ডিগ্রি। আপনাদের হাতে যদি ক্যালকুলেটর না থাকে, আপনারা অবশ্যই একটা ক্যালকুলেটর হাতে নিয়ে আপনারা একটু চাপ দিয়ে দেখবেন যে কট, কট তো লেখা যায় না, কট হচ্ছে 1/10, 1/10 মানে হচ্ছে কট। এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা। তাহলে কট মানে কি? কট হচ্ছে 1/10। 1/10 আপনি থিটার মান সাপোজ ধরলেন যে 240, থিটার মান 240 আপনি বসাইলেন, দেখবেন যে এই মানটা আমাদের ধনাত্মক একটা মান আসবে। মান যেটাই আসুক না কেন, সেই মানটা আমাদের ধনাত্মক আসবে। আবার যদি 10 এর ক্ষেত্রে বসান তাহলেও ধনাত্মক আসবে। কিন্তু যখন আপনি সেকের ক্ষেত্রে বসাবেন, সেক 240 ডিগ্রি, সেকের ক্ষেত্রে আপনার ঋণাত্মক আসবে।
কসের ক্ষেত্রে ঋণাত্মক আসবে, কোসেকের ক্ষেত্রেও ঋণাত্মক আসবে, সাইনের ক্ষেত্রেও ঋণাত্মক আসবে। মানে তৃতীয় চতুর্ভাগের জন্য আপনার ধনাত্মক হবে tan এবং cot। tan এবং cot আপনার তৃতীয় চতুর্ভাগের জন্য ধনাত্মক হবে। আর হচ্ছে আমার চতুর্থ চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগের মানে একটা কোণ যদি আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থিত হয়, এমন একটা কোণ সাপোজ 330 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের চতুর্থ চতুর্ভাগের একটা কোণ। এই কোণের আপনি একটু চেক দিয়ে নেন যে আসলে কস এবং সেক যদি আমি নিই, কস এবং সেক হবে আমাদের ধনাত্মক, বাকি চারটা হবে আমাদের ঋণাত্মক। কস এবং সেক। এরপর হচ্ছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে আমাদের সাইন এবং কসেক হবে পজিটিভ, বাকি চারটা নেগেটিভ। এরপর হচ্ছে আমাদের তো প্রথমটা বাকি রইলো। প্রথম মানে হইতাছে এটা, এখান থেকে আমাদের কোনটা শুরু হয়, ধনাত্মক কোণ হইলে আমাদের এদিকে ঘুরে, ঋণাত্মক কোণ হইলে আমাদের এদিকে ঘুরে। ঘড়ির কাঁটা আমরা চিনি না, ঘড়ির কাঁটা কি করে যখন এদিকে ঘুরে, ঘড়ির কাঁটা হচ্ছে আমাদের এইদিকে ঘুরে। তো ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরে সেটা হবে ঋণাত্মক কোণ, আর যদি ধনাত্মক কোণ হয় তাহলে এইদিকে ঘুরবে। ঘোরার সময়, ঘোরার সময় এই দিক দিয়ে যদি ঘুরে সাপোজ 45 ডিগ্রি, তাহলে এই দিকটা ঘুরে আমার এই পর্যন্ত আসবে। তাহলে আমার 45 ডিগ্রিটা প্রথম চতুর্ভাগে পর্যন্ত হয়। একদম 90 ডিগ্রি পর্যন্ত, 90 বা 89 পর্যন্ত আপনার এই প্রথম চতুর্ভাগে অবস্থিত একটা কোণ নির্দেশ করে। তাহলে প্রথম চতুর্ভাগে অবস্থিত একটা কোণ যদি আপনি এখানে নিয়ে বসান, প্রত্যেকটার জন্যই ধনাত্মক আসবে, কোনটার জন্য ঋণাত্মক আসবে না। তার মানে এখানে হইতেছে অল, সবগুলাই কি হবে, পজিটিভ হবে। এটাকে লেখা হয় অল পজিটিভ, অল পজিটিভ, অল পজিটিভ আপনারা বুঝলেন। এরপর হচ্ছে মানে আপনাদেরকে আমি শুধু একটু ধারণা দিব যে আসলে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন। হায়ার ম্যাথ নামটা শুনলেই অনেকজনে ভয় পান যে আসলে হায় হায় কত কঠিন মনে হয়, নামই কি উদ্ভট একটা নাম দিয়ে দিচ্ছে। আসলে হায়ার ম্যাথ কিছুই না। এবার এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দিলাম যে কোনটা হচ্ছে ঋণাত্মক। তাহলে এখানে যে থেটা আমরা ইউজ করলাম, এই থেটা যদি আমাদের অলওয়েজ সূক্ষ্ম কোণ যদি হয়, মানে 90 এর থেকে যদি ছোট হয়, তাহলে হিসাব করেন ছোট কোণ এদিকে আসবে 90 ডিগ্রি পর্যন্ত, আসলে এই পর্যন্ত আসবে 90 ডিগ্রি কমই থাকবে। তার মানে সেটা আমাদের চতুর্থ চতুর্ভাগে আমাদের অবস্থান করবে। অর্থাৎ আমার যে এই কোণটা, এই কোণটা মাইনাস থিটা কোণ আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থিত একটা কোণ। আর এই কোণের জন্য আমাদের সাইন নিলে ঋণাত্মক, কোসেক নিলে ঋণাত্মক, কস আর সেক নিলে হবে ধনাত্মক। কস আর সেকের ক্ষেত্রে হবে আমার কস থিটা এবং সেক থিটা। আর বাকি চারটার ক্ষেত্রে যেমন মাইনাস সাইন থিটা, মাইনাস কোসেক থিটা, মাইনাস টেন থিটা, মাইনাস কট থিটা, এরকম আসবে। তাহলে মাইনাস থিটা কোণের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলা, সেগুলো আপনাদেরকে আমি একটু দেখাইলাম। এখন আপনাদের আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আপনাদের এখানে বেশ কিছু সূত্র আছে যেগুলা মনে করে যে স্টুডেন্ট এগুলো আমাদের মুখস্থ করতে হবে, এগুলো বই আছে, এগুলো আমাদের সূত্র, এই সূত্রগুলো তো আমাদের অবশ্যই মুখস্থ করা দরকার। কিন্তু আমি বলবো তোকে, তোকে কে মুখস্থ করতে বলছে, নিজের থেকে যেটা মনে চাবো যে নিজের থেকে আমি এই কাজটা করি বা এটা মনে হয় আমার জন্য ভালো হবে। কিন্তু যারা আসলে পড়ায় বা যারা এই কাজটা এর আগেও করছে, ওদের কাছ থেকে একটু হইলেও জানা নেওয়া উচিত যে আসলে আমাদের এই সূত্রগুলো লাগবে কিনা। আমি বলি যে এখানকার একটা সূত্র লাগবে না। এখানকার কি লাগবে না, এখানে আপনার দেওয়া আছে হচ্ছে π/2 মাইনাস থিটা, π/2 প্লাস থিটা। এরপর হচ্ছে আপনার যে সূত্রগুলো এখানে দেওয়া আছে, এখানে অনেক দেওয়া আছে সূত্র,
পাই বাই পাই প্লাস থিটা, পাই মাইনাস থিটা, এরকম এই যেখানে দেওয়া আছে পাই প্লাস থিটার সূত্র দেওয়া আছে, পাই মাইনাস থিটা দেওয়া আছে, 3π/2 মাইনাস 2π মাইনাস 2π প্লাস 3/2 প্লাস, এরকম বিভিন্ন সূত্র এখানে দেওয়া আছে। প্রত্যেকটা সাইন, কোসেক, কস, সেক, ট্যান, কট, অনেক সূত্র এখানে দেওয়া আছে। কিন্তু আমি বলি যে একটা সূত্র মুখস্থ করা লাগবে না। তাহলে সূত্র না মুখস্থ করে ম্যাথ করবো কিভাবে, এটা কিন্তু আমাদের প্রশ্ন আসে। তো দেখেন আমি যতটুকু বেসিক আলোচনা করছি, আর হচ্ছে আমাদের যখন থিটার মান নির্ণয় করতে বলবে এই অধ্যায়ে দেখবেন যে আমাদের একটা কোণের মান আপনারা যখন জেনারেল ম্যাথে পড়েন নাই অত আসলে আলোচনা করলেও বুঝবেন না, যত ব্রিলিয়ান্টই হন না কেন অতটুকু বুঝবেন না। কারণ জেনারেল ম্যাথ যদি ত্রিকোণমিতি একটু হলেও পড়া থাকতো তাহলে হায়ার ম্যাথ বুঝতেন। আর এই কারণে আমি বীজগণিতের উপর একটা ক্লাস নিছি, ওইগুলো আপনারা মোটামুটি বুঝবেন আর কি। এই কারণে যেগুলো বুঝবেন ওইগুলোর উপর আমি 2টা ক্লাস নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের অতিরিক্ত। এটা কেন আমি নিতেছি, কারণ এটা হচ্ছে আমাদের সব থেকে কঠিন অধ্যায়। এই কারণে আমি বলছি যে সব থেকে কঠিন অধ্যায় যেগুলো ওইগুলোর উপরে ক্লাস দিব। এই কারণে আমি অধ্যায়ের উপর একটা ক্লাস নিতেছি। এবং জৈব যৌগের উপর আমি ক্লাস নেব আগামী দিন। আমি জৈব যৌগ মানে রসায়নের যে সবথেকে কঠিন অধ্যায় ওইটার উপর আমি নিব। জীবাশ্ম জ্বালানি 11 নম্বর অধ্যায় একটা আছে, ওই 11 নম্বর অধ্যায়ের উপর আমি ক্লাস নেব। তো যাই হোক, থিটার মান যখন নির্ণয় করতে বলবে আমার মিনিমাম 4টা মান আমাকে বের করতে বলবে। সেক্ষেত্রে প্রথম চতুর্ভাগে ঢোকার রাস্তা হচ্ছে থিটা। প্রথম চতুর্ভাগের জন্য থিটা আমি এখানে লিখি, প্রথম চতুর্ভাগের জন্য হবে থিটা, আর দ্বিতীয় চতুর্ভাগের জন্য হবে পাই মাইনাস থিটা, তৃতীয় চতুর্ভাগের জন্য হবে পাই প্লাস থিটা, আর এটা হবে 2π মাইনাস থিটা। এই 4টা ঢোকার রাস্তা, প্রথম চতুর্ভাগে ঢোকার রাস্তা থিটা, দ্বিতীয় চতুর্ভাগে ঢোকার রাস্তা পাই মাইনাস থিটা, তৃতীয় চতুর্ভাগে ঢোকার রাস্তা পাই প্লাস থিটা, চতুর্থ চতুর্ভাগে ঢোকার রাস্তা 2π মাইনাস থিটা। এগুলো অ্যাপ্লাই করে আমরা সমাধান করব। এখন আমরা যাব হচ্ছে সরাসরি 2-1টা ম্যাথ করার জন্য। 2-1টা ম্যাথ আপনাদেরকে আমি একটু দেখাই, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। যেমন এখানে বইয়ে যে ম্যাথগুলো আছে সেগুলোই দেখাই। সাইন 10π কে আমি 2π/2 লিখি, কোনো অসুবিধা আছে? এই 2 কাটা দিলে কিন্তু আমাদের পাই থাকবে। এরপর হচ্ছে প্লাস থিটা। আমাদের এই ম্যাথগুলা আমি তো বলছি যে সূত্র কোনো মুখস্থ করার দরকার নাই, তাহলে আমরা যেভাবে সমাধানগুলো করতে পারি, আমরা যাই দেওয়া থাকুক না কেন আমরা π/2 যা আছে π/2 এর ফরম্যাটে নিব। π/2 এর ফরম্যাটে কিভাবে নিলাম সেটা তো দেখলেন। আমাদের দেওয়া ছিল 10π প্লাস থিটা, 10π প্লাস থিটা, ওই 10 আগে লিখছি, পাই কে লিখছি 2π/2, π/2 এর সাথে 10 × 2 আসলো, π/2 এর সাথে কি আসলো 10 × 2, তার মানে কত 20। তাহলে 20 × π/2 প্লাস থিটা। এবার এই যে π/2 আপনারা দেখবেন π/2 এর সাথে যে সংখ্যাটা আসলো এখানে আসছে 20, এই 20 কি আমাদের জোড় না বেজোড় এটা আপনাদের জানতে হবে। তাহলে বলেন তো 20 কি একটা জোড় না বেজোড়? অবশ্যই আপনারা অ্যান্সার দিবেন যে এটা হচ্ছে একটা জোড়, এটা একটা জোড়। যদি জোড় হয়, যদি জোড় হয় তাহলে এখানে যে অনুপাতটা থাকবে সেই অনুপাতটা আমার এখানে বসবে, আর এখানে যে কোণটা থাকবে প্লাসের পরেও থাকতে পারে মাইনাসের পরেও থাকতে পারে, সেটা আমাদের বসবে। এবং এখানে আমার একটা চিহ্ন দিতে হবে, এখানে আমার একটা চিহ্ন দিতে হবে। সেই চিহ্নটা হচ্ছে আমরা কি চিহ্ন দিব, হয়তো প্লাস দিব না হয় মাইনাস দিব। দেখতে হবে আমাদের যে এটা 20 বার আমার ঘুরতে হবে, এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা ধনাত্মক, মানে এদিকে ঘুরবে। এদিকে ঘুরলে আমাদের 20টা π/2, মানে এই একটা রেখা থেকে আরেকটা রেখার দূরত্ব হইতাছে π/2, মানে 90 ডিগ্রি করে, এরকম 20টা 90,
হিসাব করেন তো এই পর্যন্ত আসলে একটা 90, এই পর্যন্ত আসলে দুইটা 90, এই পর্যন্ত তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20-এর পরে আরো থেটা। থেটা পরিমাণ মানে কি? একটা ক্ষুদ্র অংশ পরিমাণ, মানে 30 ডিগ্রি বা 45 ডিগ্রি পরিমাণ। তাহলে এখানে যদি আরো 45 ডিগ্রি পরিমাণ যায় তাহলে এটা আমাদের প্রথম চতুর্ভাগে অবস্থিত হবে। আর প্রথম চতুর্ভাগে প্রথমে যে অনুপাতটা দেওয়া ছিল সাইন, এই সাইন কি আমাদের ধনাত্মক না ঋণাত্মক? এখানে অবশ্যই তো অল পজিটিভ, মানে সবাই ধনাত্মক। সবাই যেহেতু ধনাত্মক তার মানে সাইনও ধনাত্মক। তাহলে এই ধনাত্মক সাইনটা এখানে না দিলেও চলবে। এটাকে লেখা যায় আমার সাইন থেটা, এটাকে আমার লেখা যায় হচ্ছে সাইন থেটা। এভাবে আমরা সমাধান করতে পারবো। এখন আপনাদেরকে আর একটু ভিন্ন টাইপ দেখাই। আসলে আমি যেটা দেখাইতে চাইতেছিলাম সেটা পাইছি। এটার মধ্যে আপনাদের অনেক কিছু শেখা হয়ে যাবে। sec -17 π/2, দেখেন sec মাইনাস থেটা, এখানে নিচে sec মাইনাস আর এতটুকু হচ্ছে থেটা। sec মাইনাস থেটা এটা হচ্ছে আমাদের sec থেটা। আপনাদের মাইনাস থেটা কোণের যে অনুপাতটা সেটা আমি আপনাদেরকে দেখাইছি। তো এটা হয়, আমি এটাই লাস্ট, আমি খুব বেশি ম্যাথ আপনাদের দেখাবো না। তো 17 π/2 এইটাকে আমাদের ভাঙাইতে হবে। এটাকে লেখা যায় sec 17 × π/2 প্লাস 0 ডিগ্রি। সেটা বলতে এখানে 0 ডিগ্রিকে বোঝানো হয়েছে। তাহলে আপনারা একটু বুঝেন 17 × π/2 এটার সাথে আমি 0কে যোগ করতে পারি। 0কে আমি যখন যোগ করলাম এবার আপনি একটু খেয়াল করেন যে এটা তো আমাদের 0 হওয়ার পর π/2 এর সাথে আমার কি আছে 17। এই 17টা আমাদের, এই 17 কি জোর না বেজোর? বেজোর। কিন্তু বেজোর যদি হয়, আমি বলছিলাম যদি জোর হইতো, জোর হইলে এখানে যে অনুপাতটা আছে সেই অনুপাতটা আমি পরবর্তী লাইনে বসাইতাম। কিন্তু যখন আমাদের একটা বেজোর আসলো তখন এখানে যে সহ অনুপাতটা আছে, মানে এটার যে সহ অনুপাতটা সেটা বসাইতে হবে। হুবহু এখানে যেটা আছে সেটা বসানো যাবে না। তো আপনারা একটু নোট করবেন, এখন সাইন এটার সহ অনুপাত হয়ে যাচ্ছে cos, আর cos এর সহ অনুপাত হয়ে যাচ্ছে sin। cosec এটার সহ অনুপাত sec, আর sec এর সহ অনুপাত cos। tan এটার সহ অনুপাত হয়ে যাচ্ছে cot, আর cot এর সহ অনুপাত হয়ে যাচ্ছে tan। তাহলে এই sec এর সহ অনুপাত কে আসছে cosec। cosec 0 ডিগ্রি। cosec 0 ডিগ্রি। এখন যদি অক্ষের উপর অবস্থিত হয়েছে কিন্তু এটা, কারণ কি 17টা π/2, দেখেন এই থেকে শুরু করে এই পর্যন্ত আসলো একটা, এখান থেকে এই পর্যন্ত আসলো দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17 এই পর্যন্ত আমাদের আসছে। তাহলে এখানে আর 0 ডিগ্রি, মানে এক পিঞ্জি পরিমাণ আমার সামনের দিকে আসবে না অথবা পিছনের দিকে যাবে না। অর্থাৎ আমার যে ওয়াই অক্ষটা, এটাকে বলা হয় ওয়াই অক্ষ, আমাদের একদম ওয়াই অক্ষের উপরে অবস্থিত হয়েছে। একটা রেখা যদি আমাদের ওয়াই অক্ষের উপর অবস্থিত হয়, ওয়াই অক্ষের উপর আপনারা মুখস্থ রাখবেন যে এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। 90 ডিগ্রি মানে ওয়াই অক্ষের উপর অবস্থিত সকল অনুপাত হয় ধনাত্মক। ওয়াই অক্ষের উপর অবস্থিত মানে অনুপাত ধনাত্মক। ওয়াই অক্ষের উপর অবস্থিত
ওয়াই অক্ষ এটা, এই অক্ষটা আমাদের প্রথম চতুর্ভাগের একটা কিছু নির্দেশ করতেছে। তো প্রথম চতুর্ভাগে যেহেতু সবগুলা ধনাত্মক, মানে এই অক্ষের উপর সবগুলা ধনাত্মক। আবার এখানে আমার সাইন আর কোসেক পজিটিভ, বাকি সাইডটা কিন্তু নেগেটিভ ছিল। এই কারণে এই দ্বিতীয় অক্ষের উপর অবস্থিত, মানে এই অক্ষের উপর অবস্থিত যদি হয় সেক্ষেত্রে সাইন আর কোসেক পজিটিভ হবে, বাকি চারটা নেগেটিভ হবে। তো এই কোণটা আমাদের হচ্ছে চতুর্থ, এই ওয়াই অক্ষের উপর অবস্থিত, এই ওয়াই অক্ষের উপর অবস্থিত, এটা হচ্ছে পজিটিভ, সেই পজিটিভ সাইন এখানে দেওয়ার প্রয়োজন নাই। এবার হচ্ছে আমাদের কোসেক 0 ডিগ্রি, আপনারা ক্যালকুলেটর ইনপুট দিবেন। কোসেক তো ওঠানো যায় না, কোসেক হইতাছে 1/sin, 1/sin 0 ডিগ্রি, sin 0 ডিগ্রি মান হইতাছে আমাদের 0, তাহলে কোসেক 0 ডিগ্রির কোনো মান নাই, এটার কোনো কি নাই, মান নেই। আপনার ক্যালকুলেটরে ইনপুট দিলে আসবে ম্যাথ এরর। এটা কত আসবে? ম্যাথ এরর বা অসংজ্ঞায়িত, এটার কোনো সংজ্ঞা নাই, এটার কোনো মানে নাই আর কি। যাই হোক, আমি আপনাদের কিছু হলে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি আর কি। আসলে আপনারা ত্রিকোণমিতি সম্পর্কে একদমই অপরিচিত। ত্রিকোণমিতিটা যখন সাধারণ গণিতে মোটামুটি পড়বেন, এরপর সম্পূর্ণ অধ্যায় সাধারণ গণিত থেকে শেষ করে উচ্চতর গণিতে আইসা যখন আপনি 8.1 পড়বেন তখন একটু শিখবেন, 8.2 আইসা শিখবেন, পরবর্তীতে যখন আপনি 8.3 আসবেন তখন আপনি এই ত্রিকোণমিতিটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আপনার আসলে এই ক্লাসটা সম্পূর্ণ একদম খুব সুন্দরভাবে বুঝবেন না। তো মোটামুটি যারা বুঝছেন আর কি, আমি বলি যারা একটু হলেও বুঝছেন, মানে মোটামুটি হলেও বুঝছেন, তারা হায়ার ম্যাথ নিতে পারবেন, তারা হায়ার ম্যাথ নিতে পারবেন, কারণ এটা হচ্ছে আমাদের সবথেকে কঠিন। আর যারা একদমই ত্রিকোণমিতির উপর পরিচিত না, তারপরেও এত কঠিন একটা অধ্যায় যারা মোটামুটি হলেও বুঝতে পারছেন, তারা আশা করা যায় যে যখন আপনারা নবম দশম শ্রেণীতে সাধারণ গণিত বইটা, ওইটার ত্রিকোণমিতি 8.1 8.2 এগুলো সবকিছু পড়ে আসবেন, তখন অবশ্যই পরিপূর্ণ আপনারা বুঝবেন। তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত থাকবে। আর অলরেডি আমাদের আরো বাকি 2টা ক্লাস হয়ে গেছে, মানে হায়ার ম্যাথের উপর। এই আজকেরটা আর ওই 2টা, 3টা, এই 3টা ক্লাস, এবং আমাদের যে হচ্ছে মানে আপনাদের ব্যাচকে উদ্দেশ্য করে আমি যে কয়টা ক্লাস নিয়েছি, এখানে হইতাছে এই হায়ার ম্যাথের উপর আরো 2টা, তাহলে 3টা, তারপরে ফিজিক্সের উপর 2টা, আর হচ্ছে ম্যাথ সাধারণ গণিত যেটা, সাধারণ গণিতের উপর 2টা, এই মোট 7টা ক্লাস অলরেডি নিচ্ছি। এখন বাকি আছে হচ্ছে কেমিস্ট্রির উপর 2টা ক্লাস নিলেই আমাদের শেষ। কেমিস্ট্রির উপর 2টা ক্লাস নিলে আপনাদের এই সিরিজ আমাদের শেষ। তো এই 6-7টা ক্লাস যে কয়টা আমি নিয়েছি আর কি, এই সবগুলো ক্লাসের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এই টোটাল যে বিষয়গুলা এগুলো দেওয়া থাকবে। আমি যখন কেমিস্ট্রি বোঝাবো তখন ওই ক্লাসের লিঙ্কগুলো আমি এইটার ডেসক্রিপশন বক্সে দিব, আবার কেমিস্ট্রির মধ্যে আমি সবগুলা দিব না, এটার মধ্যে আমি বাকি সবগুলা দিব। তো সবাই এই ভিডিওটার উপর একটু নজর দিবেন। এই ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে এবং ফিজিক্সের ক্লাসটা আপনি এটার মধ্যে পাবেন, এই ভিডিওর মধ্যে পাবেন, কেমিস্ট্রিটাও পাবেন, জেনারেল ম্যাথটাও পাবেন। তো পূর্ণাঙ্গ একটা ক্লাস আপনারা করবেন, করার পর সবগুলো ক্লাস যখন শেষ, আপনি ফিজিক্স পড়ছেন, কেমিস্ট্রি পড়ছেন, হায়ার ম্যাথ পড়ছেন, জেনারেল ম্যাথ পড়ছেন, পড়ার পরে আপনি একটা সিদ্ধান্ত নেবেন যে হ্যাঁ আমি আসলে ফিজিক্স কতটুকু বুঝতে পারলাম, কেমিস্ট্রি কতটুকু বুঝতে পারলাম, আর হায়ার ম্যাথ কতটুকু বুঝতে পারলাম, তাহলে আমি আসলে সায়েন্স নিতে পারবো কিনা, এরকম একটা সিদ্ধান্ত আপনি তখন নিতে পারবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।